বিদ্যুৎ খাত লুটপাটের স্বর্গরাজ্য। জানাবো র্যাবের উপর নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রের অবস্থান কি। অর্থনৈতিক সংকট, ৩ ইস্যুতে কঠোর হচ্ছে সরকার। এবং সর্বশেষ জানাবো স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচির পর সংঘর্ষ, শিক্ষার্থী নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিদ্যুৎ খাত লুটপাটের স্বর্গরাজ্য। আওয়ামী লীগ জবাবদিহিহীন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে, লুটপাটের স্বর্গরাজ্য পরিণত করেছে বিদ্যুৎ খাতকে। এ খাতে লুটপাট আইনি ভিত্তি দেওয়া হয়েছে। বক্তারা বলেন, বর্তমান ক্ষমতাসীন সরকার দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়েছে। 2014 সাল থেকে পরপর 3 বার জনগণের ভোট ছাড়া অবৈধভাবে ক্ষমতা দখল করে বাংলাদেশকে লুটপাটের রাজ্যে পরিণত করেছে। এর জন্য সংসদে আইন পাশ করে লুটপাটের ভিত্তি দেওয়া হয়েছে। তারা বলেন, 90-এর দশক থেকে বিদ্যুৎ চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেলেও 2008 সাল পর্যন্ত সরকারগুলো কোনো পরিবর্তন আনতে পারেনি। বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন 2010-এর 3 নম্বর ধারা অনুযায়ী কোনো ধরনের দরপত্র আহ্বান ছাড়াই কারোর সঙ্গে আলোচনা করে চুক্তি করার ক্ষমতা নেয় সরকার। এর মধ্য দিয়ে সরকারি ক্রয় সংক্রান্ত পাবলিক প্রকিউরমেন্ট আইন 2006 অনুসরণ করার বাধ্যবাধকতাকে পাশ কাটানোর ব্যবস্থা করা হয়। এমনকি 9 ধারায় বলা হয়, এই আইনের অধীন কৃত বা কৃত বলে বিবেচিত কোনো কাজ, গৃহীত কোনো ব্যবস্থা, প্রদত্ত কোনো আদেশ বা নির্দেশের বৈধতা সম্পর্কে কোনো আদালতের কাছে প্রশ্ন উত্থাপন করা যাবে না। অন্যদিকে আদানির প্রতি ইউনিট বিদ্যুতের জন্য বাংলাদেশকে গুনতে হয়েছে 14 টাকারও বেশি। দুর্ভাগ্যের বিষয়, সরকার দেশে প্রতিষ্ঠিত রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বিদ্যুতের দামের সঙ্গে যে ক্যাপাসিটি চার্জ দিয়েছে সেটা যোগ করলে কোনো বিদ্যুৎ কেন্দ্র থেকে কেনা বিদ্যুতের দাম ইউনিট প্রতি 50 টাকা ছাড়িয়ে যায়। সরকারের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে আমদানির সঙ্গে চুক্তি করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। র্যাবের উপর নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রের অবস্থান কি। র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে কিনা এ নিয়ে যুক্তরাষ্ট্রে দুই ধরনের অবস্থানের কথা জানা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফরের সময় র্যাবের উপর নিষেধাজ্ঞা নিয়ে ইতিবাচক কথাবার্তা শোনা গিয়েছিল। সে সময় ডোনাল্ড লুর বরাত দিয়ে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছিলেন যে র্যাবের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে এবং বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্র আগ্রহ প্রকাশ করেছে। সাংবাদিকদের সাথে আলাপকালে সালমান এফ রহমান এটাও বলেছেন যে এটা জাস্টিস ডিপার্টমেন্টের হাতে রয়েছে এবং জাস্টিস ডিপার্টমেন্ট একটি স্বাধীন প্রতিষ্ঠান। তবে পররাষ্ট্র দপ্তর এবং হোয়াইট হাউস এ ব্যাপারে তাদেরকে তাগাদা দিচ্ছে। আর এরকম একটি বাস্তবতা শেষ পর্যন্ত র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে এমন আশাবাদ সৃষ্টি হয়েছিল। কিন্তু গত বৃহস্পতিবার এই আশাবাদে জল ঢেলেছেন হোয়াইট হাউসের স্টেট ডিপার্টমেন্টের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। তিনি নিয়মিত প্রেস ব্রিফিং এ বলছেন যে র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হোয়াইট হাউস বা স্টেট ডিপার্টমেন্ট কাজ করছে এমন দাবি সঠিক নয়। এটি সম্পূর্ণ মিথ্যা। যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না। নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হয়েছে আচরণ পরিবর্তন ও জবাবদিহি নিশ্চিত করার জন্য। উল্লেখ্য, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরে র্যাব এবং সংস্থাটির সাবেক ও বর্তমান 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। আর 3 বছরের বেশি সময় ধরে এই নিষেধাজ্ঞা রয়েছে। নির্বাচনের পর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে তার কৌশল পরিবর্তন করেছে। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে অতীতের তিক্ততা ভুলে তারা সামনের দিকে এগোতে চায়। এরকম একটি বাস্তবতায় অনেকেই মনে করেছিল যে র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ক্ষেত্রে সরকার ইতিবাচক ভূমিকা অবতীর্ণ হবে। বিশেষ করে ডোনাল্ড লুর এই সফরের পর সরকারের অনেকেই আশাবাদী হয়ে উঠেছিলেন। তবে এখন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের বক্তব্যের ফলে ভিন্ন সুর পাওয়া গেল। তবে কূটনৈতিক মহল বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান নানামুখী নয়, বরং তাদের প্রকৃত অবস্থান বোঝা অত্যন্ত কষ্টকর। নির্বাচনের আগেও যেমন ডোনাল্ড লু আফরিন আক্তারের অবস্থানের সঙ্গে জ্যাক সুলিভানের অবস্থানের মিল ছিল না, এমনকি শেষ দিকে পিটার ডি হ্যাশের অবস্থানের সঙ্গেও হোয়াইট হাউসের অবস্থান একরকম ছিল না। বরং মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে নানা প্রসঙ্গে বিভিন্ন রকম মতামত থাকে। তাই ডোনাল্ড লুর বরাত দিয়ে সালমান এফ রহমান যা বলেছেন কিংবা বেদান্ত প্যাটেল যা বলেছেন তার মধ্যে কোনটি সঠিক তার জন্য অপেক্ষা করতে হবে। তবে র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য নির্বাচনের পর থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে সেখানে এই বিষয়টি আলোচনা করার জন্য একটি লবিস্ট ফার্মের দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের কাজও বহু দূরে গিয়েছে। তবে অতীত অভিজ্ঞতা এটি বলে দেয় যে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি নিষেধাজ্ঞা দেওয়ার পর সেটি প্রত্যাহার করাটা অনেক জটিল এবং দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। অর্থনৈতিক সংকট, 3 ইস্যুতে কঠোর হচ্ছে সরকার।
আগামী 6 জুন জাতীয় সংসদে বাজেট পেশ করা হবে। টানা চতুর্থ মেয়াদের মতো দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে আওয়ামী লীগ সরকারের এটি হবে প্রথম বাজেট। আর এমন এক সময় এবার বাজেট দেওয়া হচ্ছে যখন রাজনৈতিক সংকট ক্রমশ ঘনীভূত হচ্ছে। কিছু কিছু দৃশ্যমান সংকট সকলের জন্য উদ্বেগ সৃষ্টি করেছে। সরকারও অর্থনৈতিক সংকটের কথা অস্বীকার করছে না, বরং অর্থনৈতিক সংকট সমাধানের জন্য সরকার বিভিন্ন রকম প্রচেষ্টা চালাচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক অর্থনৈতিক সংকট নিরসনের জন্য দফায় দফায় নানা রকম সিদ্ধান্ত নিচ্ছে। সে সমস্ত সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে তালগোল পাকিয়ে ফেলেছে বলেও বিভিন্ন মহল অভিযোগ করেছেন। বিশেষ করে ব্যাংকের সুদ সীমা উঠিয়ে দেওয়া, এক ধাপে ডলারের মূল্য 7 টাকা বাড়ানো কিংবা ক্রলিং পদ্ধতি প্রবর্তন ইত্যাদি সিদ্ধান্তগুলো কতটা বাস্তবসম্মত, কতটা দাতাদের চাপে সে নিয়ে প্রশ্ন উঠেছে। আর এই কারণে এবারের বাজেট অর্থনীতির জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ বলে মনে করছেন। সরকারের পক্ষ থেকে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান বলেছেন যে এবারের বাজেটের প্রধান লক্ষ্য হলো মুদ্রাস্ফীতি হ্রাস করা এবং জীবনযাত্রাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা। তবে সরকারের পক্ষ থেকে আগামী অর্থ বছরে বড় অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার জন্য 3টি ইস্যুকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এই 3টি ইস্যুতে সরকার কঠোর অবস্থানে যাবে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে সরকার এই নিয়ে প্রস্তুতি শুরু করেছে বলে জানা গেছে। যে 3টি ইস্যুতে সরকার কঠোর হবে তার মধ্যে রয়েছে ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে সেটির একটি নির্দেশনা চূড়ান্ত করে ফেলেছে। এই সমস্ত ঋণ খেলাপিরা 1 জুলাই থেকে বিদেশে যেতে পারবেন না, তারা কোনো সুযোগ সুবিধা পাবেন না, কোনো নতুন ব্যবসা প্রতিষ্ঠান খোলার জন্য ট্রেড লাইসেন্স বা কোম্পানি করতে পারবেন না ইত্যাদি নানা রকম বিধিনিষেধ আরোপ করা হচ্ছে দুষ্ট ঋণ খেলাপিদের বিরুদ্ধে। দুর্নীতির বিরুদ্ধে অবস্থান আওয়ামী লীগ তার চতুর্থ দফার নির্বাচনী ইস্তেহার দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিংসতা নীতি ঘোষণা করেছিল এবং দুর্নীতিবাজদের আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছিল। এবার সরকার এই ব্যাপারে কঠোর হতে যাচ্ছে বলেই জানা গেছে। চিহ্নিত দুর্নীতিবাজদের আইনের আওতায় আনা এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার একটি সংস্কৃতি চালু করতে চাইছে এবং সরকারি কেনাকাটায় দুর্নীতি বন্ধের জন্য সরকার আরো স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করেছে। দুর্নীতির পাশাপাশি অপচয় বন্ধের জন্য সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করছে, যা আগামী বাজেটে জানা যাবে বলে সরকারের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে। অর্থ পাচার প্রতিরোধে সরকার গত বছর থেকে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছিল, কিন্তু সেই উদ্যোগ সফলতার মুখ দেখেনি। অর্থ পাচার বন্ধের জন্য এবং পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য গত বছরই সরকারের পক্ষ থেকে দায়মুক্তি দেওয়া হয়েছিল। যারা বিদেশ থেকে অর্থ নিয়ে আসবেন তাদেরকে কোনো কিছু জিজ্ঞেস করা হবে না বলেও ঘোষণা করা হয়েছিল, কিন্তু তার ব্যাপারে কোনো ইতিবাচক ফলাফল পাওয়া যায়নি। এখন সরকার কঠোর অবস্থানে যাচ্ছে। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করার ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করেছে। ইতিমধ্যে অর্থ পাচার প্রতিরোধের জন্য বিভিন্ন দেশের সঙ্গে সরকার সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। আর বিদেশে যারা অবৈধভাবে অর্থ পাচার করেছে তাদের তালিকা প্রস্তুত করার কাজটিও চলছে। তবে সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে এটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়, সহজ নয়। আর এই কারণে সরকারের পক্ষ থেকে অর্থ পাচার প্রতিরোধে দ্রুত কোনো ফলাফল নাও পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এই 3টি ইস্যুকে আগামী অর্থ বছরের বাজেটে জোর দেওয়া হবে এবং সরকারের ধারণা খেলাপি ঋণ, দুর্নীতি এবং অর্থ পাচার বন্ধ করলে অর্থনীতির চেহারা পাল্টে যাবে। স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচির পর সংঘর্ষ, শিক্ষার্থী নিহত। স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচি থেকে ফেরার পথে জাতীয় সংসদ ভবন এলাকায় দুই পক্ষের সংঘর্ষের এক পর্যায়ে ছুরিকাঘাতে মেহেদী হাসান নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত মেহেদী হাসান বাড্ডায় নুরের চালা এলাকার বাসিন্দা। তিনি এবছর ভাটারার সোলমাইত হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন। তার মা লিপি শিকদার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 39 নম্বর ওয়ার্ড শাখা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ বিষয়ে নিহতের মামা মোহাম্মদ চয়ন বলেন, আজ আমরা স্বেচ্ছাসেবক লীগের একটি র্যালিতে অংশগ্রহণ করি। র্যালিটি রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন থেকে ধানমন্ডি 32 নম্বর পর্যন্ত গিয়েছিল। র্যালি শেষে হেঁটে মানিক মিয়া অ্যাভিনিউ পার হচ্ছিল। এ সময় পিকআপ ভ্যানে চড়ে র্যালিতে যোগ দেওয়া আরেক দল নেতাকর্মীর সঙ্গে আমাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতি রূপ নেয়। এর মধ্যে কেউ একজন মেহেদীর বুকে ছুরিকাঘাত করে। তাৎক্ষণিকভাবে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।